90% পিপল ফার্স্ট ইয়ার এসে তোকে বলবে দিস ইজ জাস্ট নট পসিবল ফর ইউ, এরকম ভাবে রিপ্লাই দেবে, না 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 কঠিন আছে, প্রচুর পড়তে হয়। অলওয়েজ মাথায় রাখবি যত জনের থেকে তুই অ্যাডভাইস নিবি তত তোর কনফিউশনের পরিমাণটা বাড়বে। একজন কোনো ব্যক্তি So today we are starting with a new chapter of the Indian Penal Code. আজকে আমরা আইপিসির একটা নতুন চ্যাপ্টার শুরু করছি, যেটা ইন্ডিয়ান কোর্ট অফ লতে বা ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম একটা বিরাট বড় মেজর ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেটা নাম হচ্ছে ফলস এভিডেন্স অ্যান্ড অফেন্সেস अगेंस्ट দ্য পাবলিক জাস্টিস। এটা হচ্ছে চ্যাপ্টার 11 এর আন্ডারে পড়ে। দিস ফলস আন্ডার দ্য ক্যাটাগরি অফ চ্যাপ্টার 11 কনসিস্টিং অফ সেকশন 191 টু 229A। 191 থেকে 229 এ অবধি পার্টিকুলার চ্যাপ্টারটা আছে, বা এর সেকশনটা ফ্রম 191 টু 229 এ অবধি ইনকর্পোরেটেড আন্ডার দ্য ইন্ডিয়ান পেনাল কোড অফ 1860। সবার প্রথমে বুঝতে হবে যে চ্যাপ্টারটা আমরা শুরু করছি বা এক্স্যাক্টলি যে পার্টিকুলার টপিকটা আমরা আজকে শুরু করছি এই টপিকটা কি এবং কেন। বিকজ আইপিসির আন্ডারে বা ইন্ডিয়ান পেনাল কোডের আন্ডারে এর একটা স্পেসিফিক আলাদা ভূমিকা আছে। এবং দেখবি নিশ্চয়ই বলিউড বা টলিউড মুভিজ আমরা মোটামুটি প্রত্যেকেই দেখি, এবং সেখানে দেখবি মানে খুব বাজে একটা চিন্তা ভাবনা এরকম ভাবে ফিল্ম মেকার্সদের থাকে যে ভাই যারা মোটামুটি একটা কোনো কেসের ম্যাটার চলছে সেখানে ভাই চলো একটা কাউকে একটা ফলস এভিডেন্স দিয়ে দিলাম, সেই ফলস সাক্ষীর বেসিসে সে কেসটাকে জিতে বেরিয়ে গেল। বাট লেট মি অ্যাসিওর ইউ ওয়ান থিং দ্যাট এই পার্টিকুলার থট প্রসেসটাই ভাই, এই ভাবনা চিন্তাটা, আস্তে কথা বলবি হ্যাঁ, এই পার্টিকুলার ভাবনা চিন্তাটা কিন্তু অত্যন্ত বোকামোকা, অত্যন্ত ভুল আইডিয়া। কেননা আলটিমেট ল বলছে এই টাইপের যদি কোনো মিসকন্ডাক্ট কেউ কন্টিনিউ করে তাহলে সেখানে কিন্তু দাঁড়িয়ে তার পানিশমেন্ট হয়ে যাবে। আমার ফেসবুক পেজটা দেখেছিলিস কিছুদিন আগে, অ্যাডভোকেট আরিন্দম কাঞ্জিলাল, যেখানে আমি একটা পোস্ট আপডেট করেছিলাম বোধহয় 18ই মার্চ। সেখানে আমি বলেছিলাম যে আমাদের ক্যালকাটা হাইকোর্টের, নেভার মাইন্ড হতেই পারে, সেখানে আমি বলেছিলাম যে আমাদের ক্যালকাটা হাইকোর্টের একজন অ্যাডভোকেট, নাম দরকার নেই, নামটা হিডেন থাক, তার এগেনস্টে একটা এরকম চার্জ উঠেছে যে তিনি একটা ফলস এভিডেন্সকে কোর্টের সামনে পেশ করে মামলাটাকে জেতার জন্য চেষ্টা করেছিলেন। অ্যান্ড ইনস্পাইট অফ দ্যাট আগে জাস্টিস হরিশ ট্যান্ডন সেই অ্যাডভোকেটকে 50,000 রুপিস অলরেডি জরিমানা পর্যন্ত করেছিলেন। কেননা মিথ্যে সাক্ষী বা মিথ্যে ডকুমেন্টকে কোর্টের সামনে যদি দেওয়া হয়, দেখ কোর্টের পক্ষে তো সবকিছু ভেরিফাই করে দেখাটা সম্ভব নয়। একজন জাজ সবকিছু কি তার পক্ষে মাথা রাখা পসিবল? সে তো সারাদিনে 100টা মামলার হিয়ারিং করছে হয়তো, তার পক্ষে তো সবটা অ্যাকিউরেটলি মাথায় রাখা সম্ভব না, কারণ এটা হয় না, হতে নেই, হতে পারে না রাদার। তাহলে যারা অ্যাডভোকেট তাদেরও একটা রেসপন্সিবিলিটি কাজ করে যায় যে দ্যাট আমরা এমন কোনো মন্তব্য করবো না বা আমরা এমন কিছু রিপ্লাই করবো না কোর্টের সামনে যেটা মিথ্যে বেসিক্যালি। এবার ফলস এভিডেন্সের একটা ইম্পর্টেন্ট রোল আছে আমাদের ইন্ডিয়ান কোর্ট অফ লতে। তোরা কতজন এখানে জেরেমি বেনথামের নাম শুনেছিস? শুনেছিস তো? এই ভদ্রলোকের একটা পার্টিকুলার থিওরি কিছুদিন পরে পড়তে হবে, সেটার নাম হচ্ছে বেনথামস থিওরি অফ ইউটিলিটেরিয়ানিজম। এটা পলিটিক্যাল সায়েন্সে পড়তে হবে। বাবুদায় পড়ে এসেছিস, পড়ে এসেছিস অলরেডি, ইউটিলিটেরিয়ানিজম অলরেডি পড়ে এসেছিস। বাট লেট মি রিমাইন্ড ইউ 7th সেমিস্টারে জুরিসপ্রুডেন্সে আবার পড়তে হবে, কারণ এই টপিকটা এতটাই রেলেভেন্ট একটা টপিক যেটা প্রত্যেকটা ক্ষেত্রে একটা ইভ্যালুয়েশনকে ডেভেলপ করতে হেল্প করে। ঠিক আছে, জেরেমি বেনথাম খুব দামি একটা কথা বলেছিলেন রিগার্ডিং দ্য ফলস এভিডেন্স। সেটা কিভাবে আসছি বোঝ। জেরেমি বেনথাম বলেছিলেন দ্যাট দ্য উইটনেসেস আর দ্য আইজ অ্যান্ড ইয়ার্স অফ দ্য কোর্ট। কি বলেছেন? উইটনেসেস আর দি আইজ অ্যান্ড ইয়ার্স অফ দ্য কোর্ট অর দ্য জুডিশিয়াল সিস্টেম। এবং সেই উইটনেস যদি এমন কোনো কিছুকে রিপ্লিকেট করার চেষ্টা করেন কোর্টের সামনে যেটা মিথ্যে, যার অ্যাকচুয়াল লিগাল জাস্টিফিকেশন নেই, সেখানে আমাকে ধরে নিতে হবে এটা একটা ক্রিমিনাল অফেন্স। যার জন্য দেখবি চ্যাপ্টার 11 অফ দি আইপিসি বা যেটা আমরা সেকশন 191 থেকে 229 অবধি পড়বো, এই টপিকটা কিন্তু এই রিজনের জন্যই ডিসকাশন করা যাতে কোনো অবস্থাতে কোনো একজন পার্সন ফলস এভিডেন্সকে কোর্টের সামনে রাখতে না পারে। এবার ফলস এভিডেন্সের প্রয়োজনটা কেন? যদি আমি এখান থেকে বোঝার চেষ্টা করি যে ফলস এভিডেন্স জিনিসটা কি, তাহলে সবার প্রথমে আগে আমাকে এটা বুঝতে হবে হোয়াট ইজ কল্ড এভিডেন্স। বিকজ ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ এভিডেন্স ফার্স্ট, তাহলে ফলস কোনটা ট্রু কোনটা সেটা বুঝবো কি করে? আচ্ছা, কি মনে হয়, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম এভিডেন্স? কি মনে হয় বল, যার যেটা মনে হয় সেটা বল।
জেনারেল আন্ডারস্ট্যান্ডিং, বইয়ের ল্যাঙ্গুয়েজ চাইছি না, জেনারেল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। গিভিং আ প্রুফ, ফাইন। আর আর the actual fact slash actual fact, very well. Circumstantial proof or genuine situational ambit, fine. আর আমি শুধু এভিডেন্স জিজ্ঞেস করছি, that what do you understand by the term evidence? Crime related data, fine, all right, fine. Anything else? আর সবাই চেষ্টা কর, ভুল বল আপত্তি নেই, বাট বলার চেষ্টাটা কর। আই ওয়ান্ট আ ভুল আনসার, বাট বলার চেষ্টা কর। বল কি হতে পারে, এভিডেন্স কি, কাকে বলে এভিডেন্স, কাকে বলে? চেষ্টা কর, ভুল বল, অসুবিধা নেই, বাট বল, ট্রাইটা কর ভুল বলার। ভুল বলতে বলতে দেখবি ঠিকটা শিখে যাবি। বল, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্যাট এভিডেন্স? কি বলে, কি মনে হয় বল? কিছু আমরা এখানে পেয়ে গেছি অলরেডি, আর এর বাইরে और कुछ है इसके बाहर? Is there anything out of this? আচ্ছা, এভিডেন্সের একটা ডেফিনেশন দে ফ্রম ইউর ওন পার্সপেক্টিভ, নিজের মতো করে। document which is given before the court, সবসময় ডকুমেন্ট হবে তো তার তো মানে নেই। এভিডেন্স কি সবসময় ডকুমেন্ট হবে? something which is given before the court to run the matter to its rightful track and give justice, provide justice. ঠিক আছে, ক্লোজ এনাফ। 10 পয়েন্টস টু গ্রিফিন্ডর। এভিডেন্স হচ্ছে এমন একটা কনসলিডেটেড কালেকশন অফ ডেটাস যেটা কোর্টকে কোনো একটা কনক্লুশন রিচ করতে সাহায্য করে। কারণ আলটিমেটলি দেখ, যদি একটা কেসের কোনো একটা পার্টিকুলার স্টার্টিং পয়েন্ট থাকে, তাহলে এটা কি খুব অস্বাভাবিক যে সেই কেসটার পার্টিকুলারলি একটা এন্ডিংও থাকবে না? একটা না একটা তো এন্ড থাকবে। তাহলে এই স্টার্টিং থেকে এন্ডে পৌঁছাবার যে জার্নিটা, সেই জার্নিটায় আমরা রিচ করব কিসের মাধ্যমে? এভিডেন্সের মাধ্যমে। এবার যারা যারা এভিডেন্সটা দিচ্ছেন তাদের ভেতরে অ্যাকিউজড হতে পারেন, কারণ অ্যাকিউজও স্টেটমেন্ট দেবেন, ভিকটিমও হতে পারেন, তিনিও স্টেটমেন্ট দেবেন, প্লাস আদার যারা উইটনেসেসরা থাকবেন সেই পার্টিকুলার ব্যক্তিরাও হতে পারেন, কারণ তারাও স্টেটমেন্ট দেবেন, যে স্টেটমেন্টটাকে কোর্ট রেকর্ডও করবে। তা এই যে পার্টিকুলার কিছু স্টেটমেন্ট কাজ করছে, বা এই যে জোনগুলো স্টেটমেন্ট হিসেবে অ্যাকচুয়ালিটিতে ওয়ার্কআউট করার চেষ্টা করছে, এগুলোকেই কি আমরা শুধু এভিডেন্স বলবো? না, আনসার ইজ অলওয়েজ নো। এভিডেন্স ক্যান বি ডকুমেন্টারি, ক্যান বি ওরাল, ক্যান বি ইলেকট্রনিক। ইলেকট্রনিক ফর্ম অফ এভিডেন্স হিসেবে আমরা কাকে কাকে বা কি কি ফেলতে পারি? সিসিটিভি ফুটেজ, রেকর্ডিং, হোয়াটসঅ্যাপ চ্যাট, ফেসবুক মেসেজের স্ক্রিনশট বা মেসেঞ্জারের স্ক্রিনশট, এগুলোকেও তো আমরা ফেলতে পারি, কারণ এগুলো তো ইলেকট্রনিক ফরমেশনই। ইমেল, কল রেকর্ড, এগুলো এক একটা ইলেকট্রনিক এভিডেন্স। তাহলে ডকুমেন্টারি এভিডেন্স কি? যেটা পেন অ্যান্ড পেপারের মাধ্যমে রিটেন। আর অন দি আদার হ্যান্ড ওরাল এভিডেন্স কি? যেটা আমরা মৌখিক ওয়েতে বলছি বা যেটা মুখে বলছি। আই উইটনেস আলাদা, বাট যেটা আমরা মুখে বলছি দ্যাট ইজ কল্ড দ্য ওরাল এভিডেন্স। আবার অন দি আদার হ্যান্ড যদি আরেকটা বিষয় দেখিস, তাহলে এভিডেন্সের যে এতগুলো পার্ট, তাহলে এই এতগুলো এভিডেন্সের ভেতরে স্টেটমেন্ট একটা বিশাল বড় ইম্পর্টেন্ট রোল প্লে করছে, কারণ স্টেটমেন্টের একটা নিজস্ব ক্রেডিবিলিটি আছে। যদি স্টেটমেন্টের নিজস্ব ক্রেডিবিলিটি না থাকতো, তাহলে ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম স্টেটমেন্টকে এতটা ফোকাস দিত না, বা এতটা প্রায়োরিটাইজ করতো না, এতটা ইম্পর্টেন্স দিত না। কিন্তু এই স্টেটমেন্ট দেওয়া পার্সেন্টেজ যদি কোনোভাবে ফলস স্টেটমেন্ট দেন, এমন কোনো স্টেটমেন্ট দেন যেটা মিথ্যে, তাহলে কোর্টকে কি সঠিক দিকে লিড করা হবে, না কোর্টকে মিসলিড করা হবে? মিসলিড করা হবে। মিসলিড করা হলে তার এফেক্ট কিসের উপরে আসতে পারে? জুডিশিয়াল অ্যাক্টিভিজমের উপরে মেন এফেক্ট আসতে পারে। জুডিশিয়াল অ্যাক্টিভিজমে যদি মেন এফেক্ট আসে, তার এগেনস্টে লস কার? যে ভিকটিম তারও যেমন লস, যে অ্যাকিউজড তারও যেমন লস। কেননা দুদিকেই মাথায় রাখতে হবে যে আনটিল অ্যান্ড আনলেস একটা পার্সনকে আমরা অ্যাকিউজড হিসেবে যতক্ষণ না প্রমাণ করতে পারছি, প্রুফ করতে পারছি, ততক্ষণ অব্দি সে কিন্তু অ্যাকিউজড নয়। যতক্ষণ না প্রমাণিত হচ্ছে সে ভুল করেছে, হ্যাঁ, যদি প্রমাণিত হয়ে যায় তাহলে তো সে অ্যাকিউজড এমনিতে। আর যদি নির্দোষ প্রমাণিত হয়ে যায়, তাকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি বলি? যদি হ্যাঁ না, ইনোসেন্ট তো সবাই ইউজ করবে।
যদি নির্দোষ হিসাবে কোনো একজন পার্সন মুক্তি পায় বা যদি একজন ব্যক্তি নির্দোষ হিসাবে কোর্ট থেকে ছাড়া পেয়ে যায়, খালাস হয়ে যায়, তাকে আমরা ইংলিশ প্লেজুরিজমে কি বলি? হ্যাঁ, নট গিলটি। ঠিক আছে, নট গিলটি এটা তো জেনারেল যে কোনো একটা পার্সন ইউজ করতে পারে, দ্যাট বাই দ্যাট পার্সন ইজ নট গিলটি। এর বাইরে কিছু নট গিলটির বাইরে ডিসমিস না, ডিসমিস তো আলাদা ইস্যু, ওটা তো কেসটা ডিসমিস হয়ে গেল, মানে কেসটা ফিনিশড হয়ে গেল। এটাকে ইংলিশ প্লেথোরাতে বলা হয় অ্যাকুইটাল। কি বলবো? অ্যাকুইটাল। লিখে নাও। অ্যাকুইটাল মানে একজন ব্যক্তি এখন নির্দোষ হিসাবে কোর্ট থেকে খালাস পেয়ে যাচ্ছেন, রাইট? হলো এটা, এগুলো নোট ডাউন করে নিবি, এগুলো ছোট ছোট জিনিস কিন্তু অনেক বড় রোল প্লে করতে পারে। লিখে নে এটা অ্যাকুইটাল। এবার অ্যাকুইটাল হওয়ার আগে যদি একজন ব্যক্তি কোনো অবস্থাতে কোর্টের সামনে একটা ফলস এভিডেন্সকে মিসরিপ্রেজেন্ট করার চেষ্টা করেন, বা এমনও তো হতে পারে যে কোনো একটা এভিডেন্স আছে, সেই এভিডেন্সটাকে আমি নষ্ট করে দেওয়ার চেষ্টা করছি যাতে মামলার মেরিটটা বা মামলার যে গুরুত্বটা সেটা যাতে কমে যায়, দ্যাট ক্যান অলসো বি ডান, রাইট? সেটাও তো হতে পারে। তুই কি অ্যাসিওর করতে পারবি এটা হবে না? এটা হতে পারে। তাহলে এই যে ঘটনাটা ঘটার মতো একটা পরিস্থিতি আছে, এটাকে কিন্তু আমরা কেউ অস্বীকার করতে পারবো না, যেটা ঘটতে পারে না। দ্যাট মাইট হ্যাপেন, কাম সিট, দ্যাট মাইট হ্যাপেন অল দ্য পসিবল টাইম, এটা ঘটার সম্ভাবনা আছে। কিন্তু এটাকে আটকানোর জন্য আমার কি করা উচিত? এইখানে এই স্টপ ক্যাপ হিসেবে বা লকিং জোনটা আমাদের ইন্ডিয়ান পেনাল কোডের সেকশন 191 অফ দি ইন্ডিয়ান পেনাল কোড খুব সুন্দর করে বলছে। অলওয়েজ মাথায় রাখবি, সেকশন, আমি একটু রিমুভ করে দিই বোর্ডটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটার পরিপ্রেক্ষিতে মানে যেটা এই মুহূর্তে বলবো, এটার রেসপেক্টিভে খুব বড় একটা আমাদের ক্যালকাটা হাইকোর্টের ঘটনা আছে, খুব বড় ঘটনা বলছি। অলওয়েজ রিমেম্বার দ্যাট সেকশন 191 অফ দি ইন্ডিয়ান পেনাল কোডকে বলা হয় পিরজুরি, PERJURY। লিখে নাও এটা, PERJURY মানে হচ্ছে পাতি বাংলায় লিখলাম মিথ্যে কথা বলা। झूठ बोलना जिसको बोलते हैं ना कि आप जानबूझ के झूठ बोल रहे हो, दैट इज कॉल्ड perjury, fine, which falls under the category of section 191 191 ইন্টেনশনালি যদি আমি কোনো একটা ম্যাটার সম্পর্কে জানার পরেও আমি যদি ফেক স্টেটমেন্ট পাস করি, সেটাকে আমরা বলছি perjury। এবার এটার পরিপ্রেক্ষিতে আমাদের হাইকোর্ট ক্যালকাটায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা আছে, মানে এটা শুনলে ভালোই লাগবে তোদের, এটা আমার একজন সিনিয়রের থেকে শেখা। তো একবার হচ্ছে কি, হাইকোর্টে একটা মামলা চলছে, খুব বড় মামলা, 6 নম্বর ঘরে বোধহয়, কারণ আমি অ্যাজ ইউজুয়াল নিশ্চয়ই বলেছিলাম, যারা হাইকোর্ট গেছিলিস আমার সাথে বা যারা রেগুলার আমার সাথে হাইকোর্টে থাকিস, নিশ্চয়ই বলেছি 6 নম্বর কোর্ট হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের সব থেকে ব্যস্ততম জায়গা, বিজি কোর্ট, মানে সব থেকে হাই প্রোফাইল মামলা 6 নম্বরে চলে। এবার বোধহয় 6 নম্বরই কোর্ট বা 7 নম্বর কোর্ট, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো হোয়াট হ্যাপেন্ড, ওয়ান অফ আ সিনিয়র কাউন্সিল অফ আওয়ার ক্যালকাটা হাইকোর্ট ওয়েন্ট টু অ্যাপিয়ার ইন দ্যাট স্যুট, সেই স্যুটে মেন প্রসিকিউশন হিসেবে ছিলেন। তো এবারে যখন উনি আর্গুমেন্ট করছিলেন, সেই আর্গুমেন্টের সময় জাস্টিসরা বলেন, দুজন জাস্টিস ছিল, মানে ডিভিশন বেঞ্চ দুজনই তাকে বলে যে আপনি কি এটা মনে করছেন যে আমি বা আমরা দুজনে, আমরা যারা এখানে বসে আছি, বোথ অফ আস আর ফুলস, আমরা কি বোকা? যে আপনি যে কথাগুলো বলছেন, আপনি কি এটা সামার এতে আদা বিলিভ করছেন যে আমরা যে দুজন জাজ এখানে বসে আছি তারা বোকা? That advocate replied in a slight twisted manner. That advocate replied, মানে দেখ, আমি বলি না সেন্স অফ হিউমার, ল কিন্তু বেসিক্যালি জানিস তো, ল ইজ নাথিং বাট জাস্ট আ সেন্স অফ হিউমার, তোকে অ্যাপ্লিকেশনটা ঠিক জায়গায় বুঝে করে আনতে হবে। সেখানে দ্যাট অ্যাডভোকেট রিপ্লাইড, স্যার ইফ আই সে ইয়েস, মানে আমি যদি সত্যি এটাকে বলি যে হ্যাঁ আপনারা বোকা, তাহলে আপনি আমাকে কন্টেম্পট অফ কোর্টের চার্জে ভেতরে ঢুকিয়ে দেবেন। কিন্তু যদি আমি না বলি, তাহলে দ্যাট উইল ফল আন্ডার দ্য পারসিভারেন্স ক্যাপাসিটি অফ perjury which falls under the section 191 of the Indian Penal Code। এটা বলেছিলাম বোধহয় আগে, রাইট? এবার আজকে যখন পড়াচ্ছি, কানেকশনটা বুঝতে পারলি? মানে আজকে যদি আমি হ্যাঁ বলি যে হ্যাঁ আপনারা বোকা, তাহলে আপনি আমাকে অ্যাজ আ জাজ ইউ হ্যাভ দ্য অথরিটি টু কন্টেম্পট অফ কোর্ট, আমাকে কন্টেম্পট অফ চার্জে ঢুকিয়ে দেওয়া ভেতরে। কিন্তু যদি আজকে আমি না বলি, তাহলে তো এটা জেনে বুঝে মিথ্যা কথা বলা হচ্ছে, মানে এটা কিন্তু সেন্স অফ হিউমার, মানে অন্য সেন্সের আমার কিছু নেই।
এবং এটার যদি অথেন্টিসিটি চাস, আমি ভালো আইডিয়া বলছি, ফেসবুকে গিয়ে সার্চ করে নিবি রিজ্জু ঘোষাল বলে, দেখবি যার সাথে আমার ফেসবুক পেজে ছবি ছিল, সিনিয়র কাউন্সিল অফ আওয়ার ক্যালকাটা হাইকোর্ট, ওনার ফেসবুক ওয়ালে এই পোস্টটা বড় বড় করে দেওয়া আছে। আমি ওখান থেকেই নিয়ে বললাম, ওখান থেকেই নিয়ে তোদের রিপ্লাই করছি যে এই ঘটনাটা এইভাবেও ঘটে। তার মানে ফলস এভিডেন্স বা জেনে বুঝে যদি আমি মিথ্যে কথা কোর্টের সামনে রিপ্লাই করার চেষ্টা করি বা রাখি, সেটা কিসের আন্ডারে পড়ছে? ফলস এভিডেন্সের আন্ডারে পড়ছে, যেটা সেকশন 191 অফ দি ইন্ডিয়ান পিনাল কোড ডিসকাস করে। এবার এখানে আরেকটা বিষয় আগে বুঝিয়ে নি, তারপরে সেকশনাল ইন্টারপ্রিটেশন তো যাবই, সেকশন তো পড়তেই হবে। আগে আরেকটা জিনিস একটু বুঝ, এটা সুপ্রিম কোর্ট 2021 সালে একটা ইন্টারপ্রিটেশন দিয়েছিলেন, এবং অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আরবি রামানাথ যিনি, রামানাথ স্যার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারপ্রিটেশনের মাধ্যমে বলেছিলেন যে মিয়ার কনসিকুয়েন্সেস অফ দ্য ফ্যাক্ট রিগার্ডিং দ্য সেকশন 191, তার মানে কিন্তু তাকে পানিশমেন্ট বা তাকে প্রসিকিউট করা যাবে না। তার মানে কি? ধর একটা কোনো স্টেটমেন্ট পাবলিশ করছিস, তুই হয়তো অ্যাকিউরেটলি তোর ধারণা নেই, কিন্তু তুই মোটামুটি 90% ঠিক রাখলি, 10%-এ কোথাও গন্ডগোল হলো, ওই 10%-এর গন্ডগোলের জন্য কিন্তু তোকে আমি 191 বা 193-তে প্রসিকিউট করতে পারবো না। কারণ এটাও মাথায় রাখতে হবে, একটা জুডিশিয়াল সিস্টেমে বা যখন অ্যাজ আ জাজ, অ্যাজ আ লয়ার, অ্যাজ আ স্টুডেন্ট যখন আমরা একটা জিনিসকে পড়ছি, তার শক্ত দিকটা যেমন আছে, তার নরম দিকটাও কিন্তু আছে। সবটাই যে শুধু প্রসপেক্টিভ ওয়েতে থাকবে এর কিন্তু কোনো অ্যাসিওরেন্স নেই, আবার সবটাই রেট্রোস্পেক্টিভ দিকে থাকবে এরও কিন্তু কোনো অ্যাসিওরেন্স নেই। দেয়ার মাস্ট বি আ ব্যালেন্স বিটুইন দ্য টু। এই ব্যালেন্সের কাজটা কিন্তু ইন্ডিয়ান পিনাল কোড সর্বক্ষেত্রে সঠিকভাবে করতে পারে, আবার অনেক ক্ষেত্রে করতে পারে না। যেটা একটু আগে ক্লাসে আমি বলছিলাম, ডিফারেন্সেস বিটুইন দ্য সেকশন 299 অ্যান্ড 300, কালপেবল হোমিসাইড অ্যান্ড মার্ডার, অনেকটা সেম অ্যাঙ্গেলে বিলং করে, কিন্তু 191 বা এই পার্টিকুলার চ্যাপ্টারটার একটা কনস্টিটিউশনাল ইম্পর্টেন্সও রয়েছে। এক, ফেক ইনফরমেশনকে আটকানো, কারণ ফেক ইনফরমেশন যত থাকবে তত কেসের মেরিট নষ্ট হবে। আর ক্রিমিনাল ম্যাটার তো আর সিভিল ম্যাটারের মতো নয়, নিশ্চয়ই কোনো ডিফারেন্সেস আছে যার জন্য ক্রিমিনালকে এতটা বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় বা প্রায়োরিটি দেওয়া হয়, আর সিভিলকে এতটা কম প্রায়োরিটি দেওয়া হয়। যদিও খুব কম প্রায়োরিটিও দেওয়া হয় সেটা আমি বলবো না, কিন্তু ক্রিমিনালের যা ইম্পর্টেন্স, সিভিলের কি সেম ইম্পর্টেন্স থাকছে? না, কারণ সিভিল হচ্ছে বিটুইন ইউ অ্যান্ড মি, আর ক্রিমিনাল হচ্ছে দ্য স্টেট ভার্সেস দ্য অ্যাকিউজড। কেন স্টেট ভার্সেস দ্য অ্যাকিউজড? বিকজ দ্য স্টেট ওয়াজ আনএবল টু প্রোটেক্ট ইটস ইন্ডিভিজুয়াল, যার জন্য হয়ে যায় স্টেট ভার্সেস অ্যাকিউজ। সুতরাং ক্রিমিনাল ম্যাটারের যে পার্টিকুলার ইম্পর্টেন্স, সিভিল ম্যাটারে কিন্তু সেই ইম্পর্টেন্সের জোনটা থাকে না, যেহেতু দ্যাটস আ ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি, অ্যান্ড ক্রিমিনাল হচ্ছে বিটুইন ইউ অ্যান্ড দ্য স্টেট। সুতরাং সেকশন 191 একটা স্টপ ক্যাপিং অস্ত্র হিসেবে বা একটা স্টপ ক্যাপিং মেটেরিয়াল হিসেবে ইন্ডিয়ান পেনাল কোডকে হ্যান্ডেল করতে বা ট্যাকেল করতে সাহায্য করে। কে পড়বি বল 191? হু ওয়ান্টস টু রিড দ্য সেকশনাল ইন্টারপ্রিটেশন? না, ওয়েট, পড়ো প্রিয়া, পড়ো। সেকশন 191 অফ দি ইন্ডিয়ান পেনাল কোড, সেকশনটা যখন পড়বি, কোট আনকোট বা ইনটোটো ভার্বাটিম করে না পড়ে আগে একবার রিড করে এর বেসিক ক্রাক্সটা বের করতে হবে, কারণ একটু ডিগ অফ করতে হবে, মানে খুঁড়ে বের করতে হবে। পড়ো 191 অফ ইন্ডিয়ান পেনাল কোড, চলো। Given false evidence, Yes. however, being legally bound by an oath or by an express provision of law of state the truth, or being bound by law to make a declaration upon any subject, make any statement which is false and which he either knows or believes to be false or does not believe to be true, is said to give false evidence. স্টপ, আগে এর বেসিক ক্রোনোলজিটাকে ইন্টারপ্রিট করে নি, বুঝে নি, তারপরে পরেরটা এগোবো। কি আছে সবার প্রথমে দেখ, নিশ্চয়ই জানিস যে যারা স্টেটমেন্ট দেন, সেই স্টেটমেন্ট দেওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে আগে একটা ওথ নিতে হয়। দেখবি বাংলা সিনেমাতে এটাও খুব ভালো করে প্রচলিত, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এখন কিছুই উঠে যায়নি, সবই ঠিকঠাক আছে, আছে অন্যভাবে আছে। ওটা তো কিছু ভলরেস্টিক মেকানিজমের মাধ্যমে বানানো, বোকা বোকা অত্যন্ত। গীতায় হাত রেখে বলতে হবে, আরে ভাই হ্যাঁ উঠেই গেছে অফকোর্স, কিন্তু তাও জাস্ট ওই একটা বোর্ডের সামনে ঝোলানো থাকে যে আমি আই সোয়ার টু দ্য গড দ্যাট হোয়াট এভার আই উইল সে আই উইল বি সেইং দ্য ট্রুথ। করে লোয়ার কোর্ট তো করে, হায়ার কোর্টেও করে, কিছু কিছু ক্ষেত্রে করে, কিন্তু খুব মানে ওটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, কিন্তু লোয়ার কোর্টে এখনো হয়। টাইমই পাই না অত। এক্স্যাক্টলি, যখন মানে স্টার্ট করে তখন ওরকম কোনো ওথ করে খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার অকেশনে, খুব রেয়ার, মানে সেটা ওই সংখ্যায় খুব কম। লোয়ার কোর্ট করে, and in general ওরকম কিছু
হয় না, জাস্ট স্টার্ট করে যা স্টার্ট করে দেয়, ট্রায়াল মানে কন্ডাক্ট শুরু। যাই হোক, কিন্তু আমরা সেটাকে ক্যালকুলেট করব না, আমরা ক্যালকুলেট করব একটা ওথের ব্যাপার থাকে। এবার এখানে যে ওথ শব্দটা দেওয়া, এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে বুঝতে হবে। এই তাড়াতাড়ি বস, এই তাড়াতাড়ি বস, এগিয়ে যা, একটু এগিয়ে, কমপ্লিট ফরওয়ার্ড, কমপ্লিট ফরওয়ার্ড। হ্যাঁ संचिता थोड़ा आगे आ जा। হ্যাঁ, ও ঢুকতে 80 মন জায়গা লাগে, তাই জন্য। আচ্ছা বস বস বস, ঠিক আছে ঠিক আছে, বস, মজা করল। যাই হোক, কি বলছিলাম? ওথ, রাইট। এই যে ওথ, এই শব্দটা মানে কি? ওথ মানে কি? শপথ নেওয়া বা শপথ লেনা, হ্যাঁ না? এবার ওথ মানে যে সবসময় শুধু কোর্টের সামনে দাঁড়িয়ে গীতায় হাত রেখে বলতে হবে, তার কিন্তু অ্যাকচুয়াল মানে নেই। হ্যাঁ, এটা আমরাও করেছি। ওথের একটা ইনডাইরেক্ট ইন্টারপ্রিটেশন আছে, সেটা কি? যখন তুমি একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে কোনো একটা কোর্ট অফ লতে দাঁড়িয়ে আছো, ইট ইজ এক্সপেক্টেড ফ্রম ইউ দ্যাট ইউ উইল বি সেইং দ্য ট্রুথ। এটা সবসময় যে তোকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। ওথ মানে কিন্তু ডাইরেক্টলি গীতায় হাত রেখেই গল্পটা সেটা নয়, এর একটা ইনডিরেক্ট অ্যাপ্লিকেশন অফ ল আছে। সেটা হচ্ছে তুমি একটা সত্যি কথা কোর্টের সামনে রাখবে, এটা কোর্ট তোমার থেকে এক্সপেক্ট করে। যেটা আমি জানি না তোরা এটা জানিস কিনা, কিছুদিন আগের ঘটনা, কর্ণাটকা হাইকোর্টে একটা ঘটনা ঘটেছে। আমি একটু বলে দিই জিনিসটা, জানলে সুবিধা হবে এই রিজনের জন্য, বিকজ বিং আ ল স্টুডেন্ট ইউ মাস্ট বি অ্যাওয়্যার অ্যাবাউট এভরিথিং। কর্ণাটকা হাইকোর্টে চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ চলছিল, চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ ওয়াজ অন। এটা তোরা এখনো পড়িসনি, ইন ফিউচার পড়বি। এই যে ফলস বলছি না, মিসরিপ্রেজেন্ট করা, আর সবসময় বলি না পরীক্ষার খাতায় হোক টেস্ট পেপারে হোক কখনো শর্ট ফর্ম ইউজ করবি না, তারও একটা প্রোডাক্টিভ এক্সাম্পল দিয়ে দিচ্ছি একটু পরে। কর্ণাটকা হাইকোর্টের চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ ওয়াজ অন, মামলা চলছে। হয়েছে কি, সিভিল প্রসিডিওর কোড, যেটা তোরা 6th সেমিস্টারে পড়বি, সিপিসিতে সেকশন 11 বলে একটা প্রভিশন আছে, সেটা নাম হচ্ছে রেস জুডিকাটা। রেস জুডিকাটা মানে যে ম্যাটারটা অলরেডি ডিসাইডেড হয়ে গেছে, সেম ম্যাটারটা তুই সেম কোর্টের সামনে আবার ফ্রেশ জাজমেন্ট চাওয়ার জন্য পারিস না। হোয়াট হ্যাপেন্ড, চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ অলরেডি কি করেছে, ওই পার্টিকুলার ম্যাটারটায় ডিসিশন দিয়ে দিয়েছিল, জাজমেন্ট ওয়াজ বিন গিভেন, জাজমেন্ট হয়ে গিয়া থা পুরা। আফটার দ্যাট হোয়াট হ্যাপেন্ড, যে অ্যাডভোকেট ডিফেন্সে ছিলেন না, সেই অ্যাডভোকেট গিয়ে চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে আবার সেম মামলা ফাইল করেছে। ইয়েস, দাঁড়া দাঁড়া দাঁড়া, না বলছি সেম মামলাটা চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চে গিয়ে আবার ফাইল করেছে, বাই থিঙ্কিং অফ কে চিফ জাস্টিস তো সারাদিনে এতগুলো মামলা শোনেন, এতগুলো হিয়ারিং করেন, হি ওয়ন্ট বি এবল টু ডিক্টেট। He thought that advocate thought that by Chief Justice of India बहुत बड़े Chief Justice of a High Court is a very dignified person, हर दिन तो 100 से ऊपर हियरिंग तो करते ही है, तो उसके लिए उतना आसान नहीं होगा डिटेक्ट करना। But they didn't understood the power of a judge. হয়েছে কি, যখন the matter was relocated, Chief Justice of India, বারবার Chief Justice of India বলছি, Chief Justice of Karnataka High Court asked for an explanation from that advocate, যে আপনি এটা কোর্টকে ইনফর্ম করেননি কেন যে এই সেম ম্যাটারে জাজমেন্ট পাস হয়ে গেছে। ওয়াই ইউ ডিডন্ট ইনফর্মড, কেন আপনি ইনফর্ম করেননি? এটা তো আপনার রেসপন্সিবিলিটি, উই মাস্ট রিমেম্বার এভরিথিং। চিফ জাস্টিস মুখের উপরে বলেন উই মাস্ট রিমেম্বার এভরিথিং। এবার হলো কি, যখন বোঝা গেল যে না এটা উনি ইন্টেনশনালি করেছিলেন, এবার প্রবলেমটা কি হবে, একটা ম্যাটারে একটা জাজমেন্ট এক্সিকিউট হয়ে গেছে, ডিসিশন হ্যাজ বিন গিভেন, সেম ম্যাটারে আবার সেম কোর্টে আবার এক মামলা ফাইলিং। প্রবলেম কোথায়, যখন দুটো এক্সিকিউশন হবে, জাজমেন্ট হয়ে গেলেই তো হলো না, তার সার্টিফাইড কপিটা তুলে যখন এক্সিকিউশনটা হবে, সেই এক্সিকিউশনের সময় পুলিশ যখন কাজটা করতে যাবে, দেখবে এক ম্যাটারে দুটো কনক্লুসিভ জাজমেন্ট। পুলিশ গিয়ে কাকে অ্যারেস্ট করবে বলতো, যে ভিকটিম আছে তাকে অ্যারেস্ট করবে, কারণ এখানে তো সে জানে না, হি ইজ আনঅ্যাওয়্যার অ্যাবাউট দ্য ফ্যাক্ট এন্ড সার্কামস্টেন্সেস। চিফ জাস্টিস কি করলেন, সাথে সাথে রানিং ওপেন ফোরামে কোর্টের ভেতরে দাঁড়িয়ে বলেছেন, ইউ আর রেস্ট্রেন্ড ফ্রম প্র্যাকটিসিং ল এনিমোর, রিমুভ ইউর গাউন ইমিডিয়েটলি, remove your gown immediately. Issue notice to him by stating that, ask for an explanation why he has done this thing, why he didn't felt to let them know the court. This is dara na re baba, why the advocate didn't inform the court about the issue. এটা বার কাউন্সিলে রেফার করুন, রেস্ট্রেন্ট ফ্রম প্র্যাকটিসিং, অ্যাডভোকেটের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে প্র্যাকটিস করার জন্য, সারা জীবনের মতো আর কখনো প্র্যাকটিস তিনি করতে পারবেন না। He has been restrained from practicing law in any court
ফর এভার। এবার ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটিতে উঠবে, তার এগেনস্টে কি হবে তাহলে বুঝতে পারছিস। সুতরাং কখনোই যেন কোনো ফলস এভিডেন্সের উপরে বেস করে কোনো ক্ষেত্রে, যখন তোরা প্র্যাকটিস এখন শুরু করেছিস অনেকে, কোনো ক্ষেত্রে যেন কোনো ফলস এভিডেন্সকে ইউটিলাইজ না করা হয়। যতই সিনিয়র অ্যাডভোকেট, যদি কখনো কোনো সিনিয়র অ্যাডভোকেট সেরকমভাবে প্রেশারাইজ করেন, আমি কেন কথাটা বলছি, বিকজ তোরা এখন অনেক ছোট, তোরা এখন এই ম্যাটারগুলোকে অ্যাকিউরেটলি বুঝবি না। যদি কখনো কোনো সিনিয়র অ্যাডভোকেট এসে কখনো প্রেশারাইজ করেন কোনো ফলস কাজ করানোর জন্য, টেল হিম অর হার ডাইরেক্টলি ইন হার ফেস দ্যাট নো, আমি এটা করবো না। বিকজ রিমেম্বার, যদি আটকে যাস তুই আটকে যাবি, সিনিয়রদের কিচ্ছু হবে না, বিকজ তাদের পলিটিক্যাল ক্ষমতা আছে, পয়সার ক্ষমতা আছে, বেরিয়ে যেতে পারবে। আমরা পারবো না, তোরা পারবি না এখনো। সুতরাং ডোন্ট ইউ ডেয়ার টু ইউটিলাইজ এনি সর্ট অফ ফলস থিং ইন এনি কোর্ট অফ ল। আরেকটা এক্সাম্পল দিই, 18ই মার্চের সেম ঘটনা, যেটা আমি ফেসবুক পেজে পাবলিশ করেছিলাম, দ্যাট যদি প্র্যাকটিস লাইফে সত্যি ইন্টারেস্টেড হোস, এমন কোনো কিছু কোর্ট অফ ল এর ভেতরে করবি না যেটা সত্যি নয়, যেটা ফলস, সেটা কখনো করবি না। যেই মুহূর্তে ফলস কিছু রিপ্রেজেন্ট করবে এবং সেটা যদি ক্যাচ হয়ে যায় একবার, যদি ধরা পড়ে যাস, ইউর এন্টায়ার ক্যারিয়ার উইল বি ফিনিশড। যেটা অলরেডি কিন্তু একজন অ্যাডভোকেটের না, অনেক অ্যাডভোকেটের ঘটেছে। এটা আমি একা এই শুধুমাত্র যে কটা এক্সাম্পল দিলাম শুধু এগুলো কথা বলছি না, অনেক অ্যাডভোকেট আছে যাদের সেম ঘটনা ঘটেছে। নট ইভেন দ্যাট, আমি বলি না শর্ট ফর্ম ইউজ করবি না পরীক্ষার খাতায় বা ইভেন টেস্ট পেপার। গুজরাট হাইকোর্টের ঘটনা 3 দিন আগের, চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ চলছিল। আইআর বা ইন্টারিম রিলিফের নাম শুনেছিস? শুনেছিস তো? ইন্টারিম রিলিফ কি রে? ওই কিছু সময়ের জন্য যে টেম্পোরারি টাইমের জন্য, তাই তো? একটা টেম্পোরারি টাইপের জন্য রিলিফ দেওয়া। একজন অ্যাডভোকেট এভাবে প্লিড করছেন, স্যার দ্য ম্যাটার ওয়াজ ইন দ্য ইস্যু এন্ড দেয়ারফর দ্য আইআর হ্যাজ বিন ক্লেমড। চিফ জাস্টিস সাথে সাথে স্টপ দ্যাট পারসন অ্যান্ড স্টেটিং, ওয়াই ওয়েন ইউ আর ইউজিং এসএমএস ল্যাঙ্গুয়েজ ইনসাইড অফ আ কোর্ট, ডু ইউ থিঙ্ক আই এম টেক্সটিং উইথ ইউ? আমি কি আপনার সাথে এসএমএস করছি? আপনি এসএমএস ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন কেন? আইআর, হোয়াট ইজ দ্য মিনিং অফ আইআর? দেন দ্য অ্যাডভোকেট রিপ্লাইড, মাই লর্ডশিপ আই এম সরি, ইট ইজ ইন্টারিম রিলিফ। এটা হচ্ছে শিক্ষা। এই ছোট ছোট শিক্ষাগুলোকে লাইফে অ্যাপ্লাই করবি, যে কখনো ফলস কিছু করবো না, ফলস ওয়েতে কিছু রিপ্রেজেন্ট করবো না, এবং শর্ট ফর্ম কোনোদিন কোনো জায়গায় ইউজ করবো না, বিকজ শর্ট ফর্ম সবসময় ডিস্ট্রাকশনের মেন কারণ। এই যে বলি না আইপিসি শর্ট না, ইন্ডিয়ান পেনাল কোড, সিআরপিসি না, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, এভিডেন্স অ্যাক্ট আইইএ নয়, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, পুরোটাকে ডিটেলটা লিখবি। ডোন্ট ট্রাই টু ইউজ শর্ট ফর্ম, কারণ শর্ট ফর্ম এখন থেকে লেখা যদি শুরু হয়ে যায়, সারা জীবনকে এই শর্ট ফর্মটাই ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, কারণ এই ভুলটা বসে যাবে ভেতরে। বোঝা গেছে? বেসিক ক্রোনোলজিটা ক্লিয়ার। এবারে আমরা সেকশন 191টায় আরেকবার একটু বোঝার চেষ্টা করি যে ওথ। যখন কোনো একজন ব্যক্তি ওথ নিয়ে শপথ করে কোনো একটা জিনিসকে রেসপন্স করার চেষ্টা করছেন কোর্টের সামনে, যেটা তিনি জানেন যে সেটা সত্যি নয়, অথবা অ্যাবাউট ওয়ান্স যেটা সত্যি নয়, আবার যেটার ব্যাপারে তিনি জানেন যে এটা ফলস, তা সত্ত্বেও আমি জেনে বুঝে ফলস বলছি বা মিথ্যে কথা বলছি, সেটাকে আমরা বলছি ফলস এভিডেন্স, বা সেকশন 191 বলছে গিভিং ফলস এভিডেন্স। সেকশন 191 কি ইন আদার ওয়ার্ডস কি বলে বললাম একটু আগে? প্রিজুরি। এটা মাথায় থাকবে সবসময়, এবং এটা মাথায় রাখবি, অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, সেকশন 191 শ্যাল অলওয়েজ বি রেড উইথ সেকশন 193। 191কে সবসময় 193 এর সাথে পড়তে হয়। এর মাঝামাঝি একটা জোনে থাকবে হচ্ছে সেকশন 192, 192 থাকবে মিডিল পোর্শনে, কিন্তু 191 শ্যাল অলওয়েজ বি রেড উইথ 193। যদি এফআইআর কারোর এগেনস্টে কখনো হয় এই পার্টিকুলার ফলস এভিডেন্সের বেসিসে, সেখানেও কিন্তু একই ঘটনা ঘটে। যদি কখনো কারোর এগেনস্টে এফআইআর লঞ্চ হয়, তাহলে সেখানেও কিন্তু একই ঘটনা ঘটে, যে 191, 193 এক জায়গাতে পড়বে। 191 এর বেসিক ক্রোনোলজি কি দাঁড়াচ্ছে? আমি যদি ওথ নিই, বা যেটার সম্পর্কে আমি জানি যে জিনিসটা ফলস, তা সত্ত্বেও যদি জিনিসটাকে আমি কোর্টের সামনে রিপ্রেজেন্ট করি, বা যেটার সম্পর্কে আমি অ্যাকিউরেটলি জানি না, তাহলে তো সেটা ভুল হতে পারে। জানার পরেও যদি এটা আমি কোর্টের সামনে রিপ্রেজেন্ট করি, সেখানে দাঁড়াবে কি? এটা একটা ফলস এভিডেন্স। এবং রিমেম্বার, ফলস এভিডেন্সের উপরে বেস করে কিন্তু অনেক অ্যাডভোকেটের লাইফ শেষ হয়েছে। বল। বল। বলছিলাম, যদি কোনো ক্লায়েন্ট, অ্যাডভোকেট তো সেই সার্কামস্টেন্সে ছিল না, এবার কোনো একটা ক্লায়েন্ট ধরো তাকে ফলস এভিডেন্সটা দিল, ফাইন, আমিও সেটা বলছি, বিলিভ করে যদি অ্যাডভোকেট তো জানবে না যে আমার যে ক্লায়েন্ট আছে সে তো সত্যি কথাই বলছে ভাববে। এবার অ্যাডভোকেট যখন রিপ্রেজেন্ট করবে, এবার যে জাজ আছে সে ধরো কোনো আরো দুতে সাইলেন্স, হ্যাঁ,
এক্সামিন করলো, এক্সামিন করে জানতে পারলো যে সেটা ভুল এভিডেন্স দিয়েছে অ্যাডভোকেট, তাহলে অ্যাডভোকেটের জীবনটা নিয়ে টানাটানি করছে, কিন্তু দিয়েছে তো আসলে যে ক্লায়েন্ট সেই তো দিয়েছে, তাহলে এটা কি হতে পারে? এখান থেকে দাঁড়িয়ে তুই যে কোয়েশ্চেনটা করলি, প্রথম কথা, যে কোনো ইনফরমেশন নেওয়ার আগেই বা যে কোনো কেস হ্যান্ডেল করার আগেই একটা বেসিক স্টাডি করে নেওয়াটা খুব প্রয়োজন। সে তো প্রপার স্টাডি করবে। এবার ভালো করে দাঁড়া আসছি সবাই। প্রথম কথা হচ্ছে, জেনারেলি দেখবি অ্যাডভোকেটসদের মাঝখানে দুটো ডিফারেন্সেস আসে, আমি সবসময় বলি। এক হচ্ছে শিক্ষিত, যারা সত্যি পড়াশোনাটা করে আসে, আর এক হচ্ছে অশিক্ষিত, মুখে দেখানোর চেষ্টা করে আমরা প্রচুর জানি, কিন্তু বেসিক জায়গায় ধরলে ভলিউম বন্ধ হয়ে যাবে। জেনারেলি কি হয়, আমরা যেভাবে কেস হ্যান্ডেল করি, এটা আমিও আমার সিনিয়রদের থেকে শিখেছি, আমি শিখেছি, তোদেরও শিখিয়ে দিয়ে যাচ্ছি। যখনই কোনো কেস আসবে, কেসটা পেলাম আর কতক্ষণে নিয়ে মাল্টি পকেটে ঢোকাবো, মানে টাকাটা নিয়ে পকেটে ঢোকাবো, এই কাজটা করবি না। আগে যে ইনফরমেশনগুলো সে দিল, সেই ইনফরমেশনগুলোকে তোকে ভেরিফাই করে দেখতে হবে আদৌ লোকটা সত্যি কথা বলছে কিনা। ফর এক্সাম্পল, ধর আজকে তোর কাছে একটা রেপের মামলা এলো, হতেই পারে সেকশন 375 অফ ইন্ডিয়ান পেনাল কোডের উপর একটা মামলা এলো। এবার আজকে দাঁড়িয়ে যে পার্সেন্টটি তোর সামনে এসে বললেন যে ভাই এরকম একটা ঘটনা অ্যারাইজ করেছে, তুই যদি সেটাকে সাথে সাথে সত্যি বলে ভেবে নিস, তাহলে সেখানে বুঝতে হবে তোর বোকামো আছে। কেন? কারণ তুই তার যতটুকুনি বক্তব্য তুই সেটাতে ফোকাস করলি, তার পেছনের স্টোরিটা কি তুই জানিস? আর ইউ অ্যাওয়ার অ্যাবাউট দ্য ফ্যাক্ট? না। তাহলে তোকে ব্যাক সাইডের স্টোরিটাকেও জানতে হবে, যে আদৌ কোথা থেকে ঘটনাটার সূত্রপাত বা ঘটনাটা স্টার্ট হয়েছে কোত্থেকে। যার জন্য দেখবি বলা হয় অ্যাডভোকেট অ্যান্ড ডক্টরদের সামনে কখনো কিছু হাইড করতে নেই। কেন? যদি আমি ব্যাক স্টোরিটা হাইড করে যাই, কেন বলছি এটা, আমার একটা নিজের মামলা এসেছিল আমার কাছে, এটি সিপিএম এর ছেলে মামলাটি এনেছিল, তাই জন্য বলছি আরো। যাই হোক হোয়াট এভার দ্য ডিফারেন্স, সেটা নিয়ে নয়। তো ঘটনাটা ঘটেছে কি, ছেলেটির সাথে একটি মেয়ের রিলেশনশিপ ছিল এবং তারা ভলেন্টারিলি সেক্সুয়াল ইন্টারকোর্স করে। সে ভলেন্টারিলি, দুজনে কিন্তু মেজর, কেউ মাইনর নয়। ভলেন্টারিলি সেক্সুয়াল ইন্টারকোর্স করার পর দ্যাট লেডি ক্লেমড দ্যাট দিস গাই হ্যাজ রেপড মি। কিন্তু আলটিমেটলি লাভ অ্যান্ড এফেকশনের যে গল্পটা ছিল সেটা তো অস্বীকার করার মতো নয়। যখন ছেলেটি প্রথম আসেও বলে যাচ্ছে এই ধরনের ঘটনা ঘটেছে, আমি বললাম ভাই তুই এটা বলবি না, তুই আগে ব্যাকগ্রাউন্ডটা বল, কোথা থেকে কবে শুরু। এই যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা নেওয়াটা জরুরি আরও এই কারণের জন্য, যে কোত্থেকে শুরু হলো কোথায় গিয়ে এন্ড হবে, কারণ পেছনটা বুঝতে পারলে তবে তুই সামনে টেকোতে পারবি। যার জন্য দেখবি যে কোনো মামলা এলে চট করে নিতে নেই, যদি তোর কোনো ম্যাটারে ডাউট হয় নিবি না, সিম্পল। আর যদি তুই নিয়ে ফেলিস তাহলে তো বাবু ইগনোরেন্সিয়া জুরিস নন এক্সকিউজার তোর প্রতিও অ্যাপ্লিকেবল। আজকে হয়তো ক্লায়েন্ট মিস ইনফরমেশন দিয়েছে বা ক্লায়েন্ট হয়তো মিসকন্ডাক্ট করেছে, ভেরি ট্রু, কিন্তু তার জন্য যে কনজিকিউটিভ অ্যাকশনটা তুই নিয়েছিস, মেন এক্সিকিউশন করার দায়িত্ব কার ওপর ছিল? তোর ওপর ছিল। তাহলে তুই যখন নিজেই সার্টেন ছিলিস না কোনো একটা ম্যাটার নিয়ে, তাহলে তুই সেই ম্যাটারটাকে কোর্টের সামনে নিয়ে যাবি কেন, রিপ্রেজেন্ট করবি কেন? যেখানে তুই জানবি তবে তো রিপ্রেজেন্ট করবি। আমি যেমন ম্যাট্রিমোনিয়াল স্যুট যখনই আসে, আমি আগে পুরো ডিটেল ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক করে তারপরে এগোই, কারণ অ্যাকচুয়াল যদি এদিক থেকে ওদিক হয়ে যায় আমার লাইসেন্স সাসপেন্ড হয়ে যেতে পারে। অবশ্য লাইসেন্স সাসপেনশন অনেক দিক থেকে হতে পারে, কিন্তু এটা একটা পসিবিলিটি হতে পারে, কারণ কোর্ট হয়তো মনে করতে পারে আমি ফেক ওয়েতে রিপ্রেজেন্ট করছি, হতে পারে, কিন্তু তুই বলতে পারিস না যে না দাদা এটা হতে পারে না, হতেই পারে। সুতরাং ইট ইজ ফার্স্ট ইম্পর্টেন্ট টু ভেরিফাই দ্য কন্টেন্ট, যে অ্যাকচুয়ালিটিতে কি আসে। যদি তোর মনে হয় কোনো জায়গায় ডাউট লাগছে, নিবি না। আমি তো অর্ধেক মামলা এই কারণের জন্য রিফিউজ করে দিই, যেখানে আমার মনে হয় যে না এটা গন্ডগোল আছে কিছু। না, আবার অনেক সময় তো যখন মেডিকেল রিপোর্ট তৈরি করা হয় তখন ডক্টরদেরকে কিছু টাকা পয়সা দিয়ে তখন মেডিকেল রিপোর্ট থেকে উঠে গেছে বাবু, এসব একদম উঠে গেছে। এখন যদি এটাও কোনোভাবে প্রমাণিত হয় যে তুই ফেক ওয়েতে খেলেছিস ডক্টরের সাথে গেম খেলে, তাহলে ডক্টরেরও লাইসেন্স পার্মানেন্টলি সাসপেন্ডেড হয়ে যাবে। নট ইভেন দ্যাট, কোর্ট চাইলে তার এগেন্স্টে সুমোটো এফআইআর লঞ্চ করতে পারে মিসলিডিং এর জন্য। কোনো দিকে তুই পালানোর জায়গাও নেই। এবার যদি তুই ডক্টরকে থ্রেট দিয়ে বলিস যে ভাই আপনি মেডিকেল রিপোর্ট আমার ফেভারে করুন, টাকা দিচ্ছি কিন্তু থ্রেটও দিচ্ছি, আর কিছু কিছু সময় থ্রেটের দরকার পড়ে, নিশ্চয়ই পড়ে, কিন্তু যে দরকারটা পড়ে সেটা সিনেমাতে হয়, রিয়েল লাইফে এগুলো চলে না। যদি তুই কখনো একজন পার্সনকে, তুই যে কথাটা বললি তুই থ্রেট করবি, ফাইন, তুই থ্রেট দিলি, একটা ঘুষও দিলি, অ্যামাউন্ট একটা, যদি তুই থ্রেট করিস তার এগেন্স্টও জানি সেকশন 195A অফ ইন্ডিয়ান পেনাল কোড তোকে প্রোটেক্ট করার জন্য দাঁড়িয়ে আছে। খুলে দেখ 195 এর, খোল, ওপেন কর, সেকশনটা খুলে দেখবি। সবসময় সেকশনের ফাঁক খুঁজলে হবে না, সেকশনটার ভেতরটাও বুঝতে হবে। বলো। আচ্ছা স্যার, ধরো বললো যে এরকম ব্যাপার হয়েছে, ক্লায়েন্ট মিসলিড করেছে অবভিয়াসলি, বাট অ্যাজ এ অ্যাডভোকেট আমি যখন ওটা কোর্টে প্রেজেন্ট করছি আর আমার যে অপোনেন্ট রয়েছে সেটা প্রুফ করলো যে ফলস হচ্ছে, আমার ক্লায়েন্ট ফলস বলেছে। এবার সেখানে দাঁড়িয়ে কিন্তু কোর্ট তোকে কিছু করবে না,
ক্লায়েন্টকেই কিন্তু কনভিকশন করবে। হ্যাঁ, যদি আমাকে প্রুফ করতে যদি এবার তোকে প্রুফ করতে হবে দ্যাট ইউ আর আমি জানতাম না, In that case, mistake of fact এর difference হ্যাঁ ডিফেন্স আসবে, মিস্টেক অফ ফ্যাক্টর সেকশন 76 অ্যাপ্লিকেবল হবে, যে আমি লফুল ডিউটি এক্সিকিউশন করার জন্য করেছি, বাট যদি by law. হ্যাঁ I was অ্যাজ আই ওয়াজ বাউন্ড বাই ল টু ডু সো, কিন্তু যদি আজকে ফলস এভিডেন্স আমার সামনে এসে দাঁড়ায় তাহলে সেখানে দাঁড়িয়ে আমি কি করতে পারি? ক্লায়েন্ট বাই দেখ ইন জেনারেল যেটা হয়, অ্যাডভোকেটরা যেটা বিশ্বাস করেন যে তার ক্লায়েন্ট যেটা বলছেন সেটা সত্যি কথা বলছেন, এটা জেনারেল পারসেপশন, কিন্তু আমরা সেই পারসেপশনটা বিশ্বাসী নই। কোনো সিনিয়র অ্যাডভোকেটই এই পারসেপশনটা বিশ্বাস করেন না, তার আগে ভেরিফাই করেন কন্টেন্টটা কোন দিক থেকে কতটা আদৌ তুই ঢপ দিচ্ছিস কিনা আমি কি করে বুঝবো? মুখে মুখেও তো ধরে নেয়। সে তো ভাই কথা বললে ইজিলি বেরিয়ে যাওয়া যাবে, দেখলি না যাদবপুর ইউনিভার্সিটির কেস? আচ্ছা স্যার একটু question। হ্যাঁ বল। ধরো চলছে পুরো প্রসিডিংটা চলছে, নাও ইন দ্যাট পিরিয়ড ধরো মাঝখানে আমি নিজেই জানতে পারলাম যে আমার ক্লায়েন্ট আমাকে মিসলিড করছে বা অ্যাকচুয়ালি যেটা ও বলছে সেটা ভুল। ওই সময় ধরো হিয়ারিং সবই চলছে, সময় কি আমি আমার ক্লায়েন্টের কেসটাকে ড্রপ করতে পারবো? হ্যাঁ অফকোর্স পারবি, কেন পারবি না? মানে সব হ্যাঁ proceeding চলছে। হ্যাঁ কোর্ট প্রসিডিং চলছে, সো হোয়াট? অবশ্যই তুই বলবি কোর্টকে ইন্টিমেশন দিয়ে যেরকম ভাবে আমি হলে যা করি, আর আমার সাথে যদি কেউ খজরামি করে কোর্টের ভেতরে আমি তার সাথে উল্টে খজরামি করি, টিক ফর ট্যাক, একদম টিট ফর ট্যাক। বলছে ঠিক আছে ফাইন, কেস ঝুলিয়ে দেবো, সুন্দর ব্যাপার। কেননা যে তুই যদি ট্রুথফুল থাকিস তাহলে তো এই কাজটা করার দরকার পড়তো না। তুই যদি ফেক বলছিস ভাই তাহলে তো আমি আমার কাঁধে তো নিশ্চয়ই বন্দুকটা রাখবো না। আই উইল ড্রপ দ্য কেস, কি হয়েছে, হোয়াটস দ্য বিগ ডিল? আমি এনওসি দিয়ে দেবো ওয়াকালাত নামাতে, আই রিজাইন ফ্রম দিস পয়েন্ট। টাকাটা নিয়ে Obviously, without money, I don't understand the reason of honey. पहले money है फिर honey है, simple. चलो, explanation 1 এসো। এটার পরে 5 মিনিটের একটা ব্রেক দেবো। explanation 1 এসো। পড়ো, প্রিয়া পড়ো তো একবার। explanation 1 में क्या लिखा है? A statement is within the meaning of the section Of the of this section whether कभी भी दा दी आ ई before after provided that provided further that provided also that provided so and so, इसके बीच में जो डिफरेंस है ना उसको कभी मिक्स अप कर मत लेना, तब गड़बड़ी हो जाएगा। पढ़ो फिर से पढ़ो एक बार एक्सप्लेनेशन में पहले से। is within the meaning of this section whether it is made verbally or otherwise. তাহলে একটা স্টেটমেন্ট কিভাবে আমরা ক্যাপচার করছি সেটা ভার্বাল স্টেটমেন্টও হতে পারে আবার রিটেন স্টেটমেন্টও হতে পারে। সেকেন্ড আই Explanation 2. First statement as to the belief of person attesting is within the meaning of this section and a person may be guilty of giving false evidence by stating that he believes a things which he does not believe as well as by stating that he knows a thing which he does not know. কোনো একটা জিনিসকে প্রপারলি না জানা আর কোনো একটা জিনিসকে হাফ হার্টেড ওয়েতে জানা, ডিফারেন্স আছে? ডিফারেন্স আছে? বলি না অলওয়েজ যে হাফ হার্টেড ইনফরমেশন পয়জনের থেকে ক্ষতিকারক। কোনো একটা জিনিস আমি জানি না, আমি স্ট্রেট কাট ওয়েতে মুখের ওপর বলে দিচ্ছি ভাই আমি জানি না, ভেরি ট্রু। কিন্তু একটা জিনিস আমি প্রপারলি জানি না, সেটার সম্পর্কে যদি আমি ফেক রিপ্রেজেন্ট করি যে হ্যাঁ আমি জিনিসটা জানি, এবং তার ভেতর যদি ইফ ইউ আস্ক মি এনি কাউন্টার কোয়েশ্চেন আর ক্রস কোয়েশ্চেন, আমি তো ইমিডিয়েটলি আটকে যাবো। তাহলে একটা স্টেটমেন্টকে যদি আমি সম্পূর্ণভাবে নাও জানি তাহলে সেখানে না দেওয়াটাই বেটার, কিন্তু হাফ জেনে যদি আমি বলি যে হ্যাঁ আমি মোটামুটি জানি, তাহলে এখানে কিন্তু ইগনোরেন্সিয়া জুরিস নন এক্সকিউজড অ্যাপ্লিকেবল হবে। কেন? ইগনোরেন্স অফ ল কি করছিস ভাই? ইগনোরেন্স অফ ল ইজ নট অ্যান এক্সকিউজ। তাহলে যদি তুই জানিস না, এটাও যদি কোর্টকে রিপ্রেজেন্ট করিস স্যার আই ওয়াজ নট অ্যাওয়্যার অ্যাবাউট দ্য ফ্যাক্ট প্রপারলি, রিমেম্বার দ্য ওয়ার্ড প্রপারলি, আমি সম্পূর্ণভাবে জানতাম না, কোর্ট বলবে ভেরি গুড, আমিও আপনাকে প্রপারলি তো জানতে বলিনি, আমি তো আপনাকে প্রপারলি কনভিক্ট করবো না, পার্শিয়ালি কনভিক্ট করবো, কিন্তু কনভিক্ট তো করবো। কারণ আপনি ফলস এভিডেন্স দিয়েছেন কেন? আপনি জানেন না, আপনি ওপেন ফোরামে এসে বলতে পারতেন আমি জানতাম না, আই কুড হ্যাভ অ্যাকসেপ্টেড অ্যাজ এ জাজ। বাট তুমি জানো না, অ্যান্ড ইফ ইউ আর ট্রাইং টু শো সামথিং দ্যাট ইউ নো, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস, দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল। অ্যান্ড এই কাজটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবি ইন ফিউচার অ্যাজ এ অ্যাডভোকেট, খুব 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 কেয়ারফুল। কেস এলেই লাফাতে শুরু করবি না। আর একটা জিনিস বলে রাখি, এটা কোর্টের ভেতরে খুব খারাপ একটা পলিটিক্স চলে। পলিটিক্সটা চলে হচ্ছে কিছু সিনিয়র মুহুরি ক্যাটাগরির লোকজন যাদের অফিসিয়ালি অ্যাডভোকেসির ডিগ্রি নেই, তাদের নিয়ে হয় কি জুনিয়র অ্যাডভোকেটরা যারা আসেন শিখিয়ে দিচ্ছে, কারণ এই ফলস এভিডেন্সে এই 191 এগুলোর উপর অনেক কিছু হয়। যারা ওই মুহুরি টাইপের লোকজন থাকে দেখবি কোর্টে, তারা এসে কি করবে,
বাবু তুমি এই ওকালতনামাটাতে একটা সাইন করে দাও। এটা রিসেন্ট যারা পাস আউট অ্যাডভোকেট তাদের সাথে ঘটে, যারা একটু সিনিয়র হয়ে যাবে চাপ করে একদম উঠিয়ে দেবে, মানে একদম ছাল চামড়া তুলে দেবে। একটা সাদা পেপার বলছি লিসেন হয় দুটো ভাবে এটা হতে পারে, হয় হচ্ছে বলবে একটা হোয়াইট পেপারে সাইন করে দিতে, যেটা কোনোদিনও করবি না। নাম্বার 2 মোস্ট ইম্পর্টেন্ট, ধর কোনো একটা ম্যাটার মামলার ব্রিফ ফিপ এনে রেডি ফেডি করে পিটিশন করে এনেছে, বলে তুমি এখানটায় সাইন করে দাও, তোমাকে একটা টাকা দিয়ে দেবো মানে মিউচুয়াল ডিভোর্সের জন্য, তুমি অ্যাপিয়ার করছো জাস্ট। ডোন্ট ফল ইনটু দিস ট্র্যাপ, ডোন্ট ইউ ডেয়ার টু ফল ইনটু দিস ট্র্যাপ। কেন বলছি, যদি এই ঘটনাটা কখনো ঘটে এবং যদি কোথাও কোনো বিপদ ঘটে না, ফাঁসবি কিন্তু তুই। কারণ তোর লাইসেন্স নাম্বার, যেমন আমাদের দেখবি বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে আমাদের প্রত্যেকের একটা লাইসেন্স নাম্বার আছে, এটা তোদেরও হবে কিছুদিন পরে। সেই লাইসেন্স নাম্বারের উপরে বেস করে কিন্তু তুই লাইসেন্স অফ প্র্যাকটিসটা পাচ্ছিস। লাইসেন্স অফ প্র্যাকটিস কিন্তু বা লাইসেন্স টু প্র্যাকটিস কিন্তু সাসপেন্ডেড হয়ে যেতে পারে এই ভুলভাল মিসকন্ডাক্টের জন্য। কখনো কোনো হোয়াইট পেপার সাইন করবি না। কখনো যদি কোনো পার্সন এসে তোকে বলে ভাই এই তো বাবু এখানে বেশি পাবে না 500, দেখবি এরকম বলবে 500 পাবে, একটু সাইন করে দাও, বলবি না দাদা আমি করবো না, সিম্পল। তাতে তুই খারাপ মনে কর, ভালো মনে করলো, ডাজন্ট ম্যাটার্স টু ইউ, কিন্তু করবি না। কেন করবি না? এখান থেকে অনেক বড় বিপদে কিন্তু কনভার্সন হতে পারে, কারণ তুই নিজেও জানিস না সে তো সাইনটা নিয়ে এক্স্যাক্টলি কোথায় করছে। হ্যাঁ, রিলায়েবিলিটি একটা এসে গেল, একজন কোনো সিনিয়রের সাথে যা রিলায়েবিলিটি আছে তা সত্ত্বেও আমি বলবো না করাটাই উচিত। কোনো ব্যাপারে যতক্ষণ না তুই নিজে দেখতে পাচ্ছিস না করাটাই বেটার, কিন্তু ইউজুয়ালি এই স্টেপগুলো কখনো করবি না। কেন বলছি? হ্যাঁ, না নিজের নাম নিয়ে না, অন্যের নাম নিয়েও করবি না। নিজের নাম নিয়ে তো করবি না, না পয়েন্টটা খুব ভালো তুলেছে, নিজের নাম নিয়ে তো করবি না, অন্যের নামেও করবি না। ফর এক্সাম্পল আজকে আমি অন্যের মানে নিজের নামে বললাম না, আমি অন্যের নাম, এবার ধর দিব্যেন্দু লাইসেন্স নাম্বার তোর কাছে আছে, ইউ আর অ্যাওয়্যার অ্যাবাউট দিস ফ্যাক্ট, তোর সিগনেচারটা জাল করে লাইসেন্স নাম্বার দিয়ে বসিয়ে দিলি। আর যদি পরে গিয়ে এটা প্রমাণিত হয় যে তুমি কেলোর কীর্তিটা পাকিয়েছো, অবস্থায় কিন্তু চামড়া গুটিয়ে দেবে হাইকোর্ট। খুব সাবধান। এগুলো কিছু না, এগুলো হচ্ছে সাবধান, প্রোটেকশন মেজার্স বা প্রোটেক্টিভ মেজার্স। ওয়ান বাই ওয়ান শেষ করিনি। হ্যাঁ বল। ডিফেন্সের উকিল আমার কোন একজন মানে যে এভিডেন্স হিসেবে এসেছে কাউন্টার করে তাই কোনোভাবে কনফিউজ করে দেবে, তখন সে একটা উল্টোপাল্টা কিছু স্টেটমেন্ট দিয়ে দিবে, অবজেকশন তুলবি। তখন কি ফলস এভিডেন্স না, তখন তুই অবজেকশন তুলবি না। ক্রস এক্সামিনেশনের একটা রুল আছে। ক্রস এক্সামিনেশন শুধুমাত্র অপোনেন্টকে কিন্তু টো অফ করার জন্য ইউজ করা হয় না। ক্রস এক্সামিনেশন অ্যাকচুয়াল ফ্যাক্টটাকে রিলোকেট করতেও কিন্তু সাহায্য করে, যার জন্য কিন্তু ক্রস বলছে। এবার সেটা ফলস এভিডেন্সের আন্ডারে পড়বে না। যদি তুই মনে হয় যে যেটা একটা আউট অফ দ্য প্যারামিটার কোয়েশ্চেন চলে যাচ্ছে বা স্ক্যান্ডালিস্টিক কোয়েশ্চেন চলে যাচ্ছে, তুই সাথে সাথে অবজেকশন রেজ করবি। কারণ এটা মাথায় রাখবি, ইনসাল্টিং কোনো কোয়েশ্চেন বা আউট অফ ফ্যাক্ট গিয়ে কোনো কোয়েশ্চেন কিন্তু ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট করতে দেয় না। তোকে একদম বেসিক স্ট্রাকচারাইজেশনের ভেতরেই থাকতে হবে। যদি তুই যেই মুহূর্তে বাইরে যাবি সাথে সাথে দে উইল ক্যাচ ইউ আপ বাই সেইং না দিস ইজ আ রং কোয়েশ্চেন এন্ড ইট শ্যাল বি ডিসকার্ডেড, তুই অবজেকশন রেজ করবি, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আচ্ছা, এটার সাথে সাথে যেটা বলার, এখানে 5টা ইলাস্ট্রেশন আছে। আমি প্রত্যেককে 1 মিনিট করে সময় দিচ্ছি, 5টা ইলাস্ট্রেশন একটু রিড কর। আসছেন একটু পরে আসছে, 5টা ইলাস্ট্রেশনকে একবার রিড কর অ্যান্ড লেটস টেক আ ব্রেক অফ 10 মিনিটস। লাঞ্চ ফান যা আছে করে নে, আফটার লাঞ্চ উই উইল গেট ব্যাক ওয়ান্স এগেন ইনটু দিস ওয়ান।